প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 11 এপ্রিল জাতীয় সংসদে কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দেওয়ার পর 2.5 মাস এখনো কোনো প্রজ্ঞাপন জারি না হয় এ বিষয়ে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। ছাত্রলীগে হামলা চালিয়েছে এমন অভিযোগ করে আজ রোববার থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা দেশের সব কলেজ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন ও অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ার পর আজ ওই পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান সহ 3 জনকে গোয়েন্দা পুলিশ ডিবি তুলে নিয়ে গেছে বলে অভিযোগ এসেছে। দুপুরের দিকে ডিবি পুলিশ তাকে তুলে নিতে ধাওয়া করছে এবং তাকে গুম করা হতে পারে এমন আশঙ্কা জানিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওই নেতার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এক ছাত্রলীগ নেতার শনিবার রাতে করা 57 ধারার মামলাতে পুলিশ রাশেদ খানকে আজ গ্রেফতার করে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এই ব্যানারে কয়েক মাস ধরেই দেশ জুড়ে আন্দোলন করছেন একদল শিক্ষার্থী। তাদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দিলেও সরকারি প্রজ্ঞাপন না আসায় নানা কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় আহত হয়ে তাদের 12-13 জন কর্মী হাসপাতালে আছেন এবং এর মধ্যে সংগঠনের আরেক যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূরের অবস্থা গুরুতর। তবে ছাত্রলীগ বলছে সাধারণ ছাত্ররাই আন্দোলনকারীদের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা প্রতিহত করেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দাবি করেছেন কোনো সাধারণ ছাত্রছাত্রী হামলার শিকার হয়নি এবং কারা হামলা চালিয়েছে তাও তারা জানেন না। এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও পাবলিক সার্ভিস কমিশন পিএসসি চেয়ারম্যান ডক্টর সাদাত হুসাইন, সাবেক শিক্ষা সচিব এনায়েত খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন। স্বাগত আপনাদের 3 জনকে। আমি ডক্টর আনোয়ার হোসেন আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই যে আবারও কোটা সংস্কার আন্দোলন নিয়ে একটা অসন্তোষ তো অপেক্ষা ছিল প্রজ্ঞাপনের। 2.5 মাস পার হয়েছে, কোনো প্রজ্ঞাপন জারি না হয় ঈদের ছুটির পর আবার যখন বিশ্ববিদ্যালয় খুলছে সেই সময়টায় সংবাদ সম্মেলনের চেষ্টা, এরপর যে মারধরের ছবি আমরা আজ পত্রিকায় দেখলাম। আজকে সারাদিন খবর এলো রাজশাহীতে এই ছাত্রদের মারা হয়েছে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মারা হয়েছে। মানে কেন কোটা বিষয়ে একটি সিদ্ধান্তে আসতে প্রথমত এত সময় লাগছে কেন? দুটো প্রশ্ন করেছেন। একটা তো হচ্ছে যে এই যে কোটা সংস্কারের জন্য যারা আন্দোলন করছে তাদের উপর হামলা, ছাত্রলীগের হামলা। আরেকটা হচ্ছে যে প্রজ্ঞাপন আসতে দেরি হচ্ছে কেন। পরেরটার কথা বলি। কোটা সংস্কারের দাবির মুখে মাননীয় প্রধানমন্ত্রী যখন ঘোষণা করলেন যে কোটাই দরকার নেই এবং কোটা বাতিল করা হবে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। কিন্তু তারপরেই কিন্তু আপনি খেয়াল করবেন যে এক সংসদীয় কমিটি, আমাদের জাতীয় সংসদের এই বিষয়েও তারা কিন্তু এটা সংসদীয় স্থায়ী কমিটির, এটা আমার ঠিক মনে পড়ছে না কোন কমিটিটা ছিল, গুরুত্বপূর্ণ কমিটি, তারা কিন্তু বলেছেন যে কোটা তো থাকতে হবে, বিভিন্নভাবে কোটা থাকবে। আবার অন্যদিকে প্রধানমন্ত্রীর কথা বৃহস্পতিবার একটা মন্তব্য করেছেন যে আবার প্রধানমন্ত্রী কিন্তু সে সময় কোটা বাতিলের কথা বলেছিলেন যে বিশেষ করে আপনার আমাদের যে পার্বত্য চট্টগ্রামে আমাদের যে আদিবাসী যারা আছে কিংবা পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বে বিষয়ে ভাবা হবে এবং সিদ্ধান্ত নেওয়া হবে। মোট কথা হচ্ছে যে যদিও প্রধানমন্ত্রী বলেছেন যে কোটা থাকবে না, কিন্তু বিষয়টা এত সহজ নয় এবং নানা কারণেই সহজ নয়। এবং এটা নিয়ে বহু আলোচনা হয়েছে যে কোটা তো আসলে থাকতে হবে, কারণ যে কারণে কোটার প্রশ্নগুলো এসছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সেই ধরনের জনগোষ্ঠী তো এখনো আছে বাংলাদেশে। সুতরাং প্রসঙ্গটি নিয়ে আলাপ করব, কিন্তু আমি এই ব্যাপারে শেষ করে দিই। সুতরাং প্রজ্ঞাপন জারি এত সহজ নয় যে আমরা বললাম তারা চাইলেন এবং প্রজ্ঞাপন জারি হয়ে যাবে, ব্যাপারটা এত তাড়াতাড়ি হবেও না, এটার জন্য সময় লাগবে। এবং কোটা সংস্কার নিয়ে যদিও প্রচন্ড আন্দোলন হয়েছে, এক পর্যায়ে তো সারা বাংলাদেশের ছাত্র সমাজ নেমে পড়েছিল আন্দোলনে, কিন্তু এটা আমার ধারণা হয়েছিল এবং আমার ধারণাটা সত্যই হয়েছে যে এই আন্দোলনটা দীর্ঘস্থায়ী হবে না। এবং এটা এমন কোনো আন্দোলন নয়, এটা কোটা সংস্কারের বিষয়টা এত বিশাল একটা ইস্যু নয় যেটার জন্য একেবারে
সাধারণ ছাত্রীরা তারা জানপ্রাণ দিয়ে রাস্তায় থাকবে। কিন্তু আমরা তো রাস্তায় জানপ্রাণ দিয়ে তাদের নামতে দেখেছি, সেটাই দু মাসে আমরা বিস্মৃত হলাম কিনা? সেখানেই কথা, যেখানে এত বড় একটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলন কিন্তু একটা পর্যায়ে কিন্তু সেই আন্দোলন নিয়মান হয়ে গেছে। কারণ প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিলেন কোটাই থাকবে না। শুধুমাত্র প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বিষয় নয়, বিষয় হচ্ছে এটা যে সাধারণ ছাত্রছাত্রীরাও যারা একটা নেমে পড়েছে, এবং আমি এই কথা বিভিন্ন সময় বলেছি যে কোটা সংস্কারের জন্য আন্দোলনে নেমেছে সেটাই একমাত্র কারণ ছিল না, বরঞ্চ মুখ্য কারণ ছিল যে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্র রাজনীতি নেই, এবং সেখানে যারা সরকার পক্ষের যে ছাত্র সংগঠন তাদের যে একাধিপত্য, তাদের যে দৌরাত্ম্য, তাদের যে দাসের মতো ব্যবহার করে অন্যদের, তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের একটা বহিঃপ্রকাশ হয়েছিল। সেটা ছিল মুখ্য কারণ আমার কাছে মনে হয়েছে, কিন্তু কোটা সংস্কারের ব্যাপারটা মুখ্য হয়তো নয়। কিন্তু স্যার 2.5 মাসে যে কোনো, আমি আপনার কাছে যখন আবার আসবো, আমি আসলে জানতে চাইবো যে কি বিক্ষোভ আমরা দেখেছিলাম 2 মাস 2.5 মাস আগে, এবং এই বিক্ষোভ যে আবার দানা বেঁধে উঠতে পারে সেই বিষয়টি আমরা আসলে মাথায় রাখছি কিনা। ডক্টর সাদাত হোসাইন, মানে আমরা সারা দেশে আসলে একটা আন্দোলন দেখেছি, এবং আপনার মানে গত কবছরে আমরা সকল আন্দোলনই ভীষণভাবে একরকমের পুলিশকে নিয়ন্ত্রণ করতে, দমন করতে দেখেছি। এই আন্দোলনকেও আমরা পুলিশের নিয়ন্ত্রণ, বাধা, দমন, ছাত্রলীগের প্রহরা, পাহারা, প্রহার সবকিছু পার হয়েও একরকম সারা দেশে দানা বেঁধে উঠতে দেখলাম। তারপর প্রধানমন্ত্রী এরকম একটি ঘোষণা আসলো, এরপর 2.5 মাস পার হয়ে গেল, আবার এই আন্দোলনটিকে একরকমের দানা বেঁধে ওঠার সুযোগ দেওয়ার দরকারটা কি? দেখেন, আপনারা একটা কথা বলেছেন যে 2.5 মাস হয়ে গেল কোনো প্রজ্ঞাপন বাইর হলো না। আসলে প্রধানমন্ত্রী যখন ঘোষণা দিয়েছে তার পরপরই তো প্রজ্ঞাপন হওয়ার কথা। তো একটা থিওরি বা থিসিসের মতো আছে যে কোনো খুব একেবারে অবভিয়াস কোনো একটা বিষয় যেটা সবাই মনে করে এটা হওয়া উচিত, এটাই একেবারে সবার ধারণা, কোনো এর বিপক্ষে কোনো কিছু নাই, তারপরেও যখন দেখা যায় যে সেই জিনিসটা হচ্ছে না বা পরিপন্থী কিছু হচ্ছে, তখন বুঝতে হবে যে এটার মধ্যে খুব গূঢ় বা প্রফাউন্ড বা খুব কমপ্লিকেটেড কোনো কারণ আছে, যেটা সাধারণভাবে বলা যাচ্ছে না বা সাধারণভাবে ওপেনলি প্রচার করা যাচ্ছে না, কিন্তু এটার পিছনে কোনো বড়ই আছে। একবারে উদাহরণস্বরূপ আরেকটা বলি, আনোয়ার হোসেন সাহেব, উনি ভাইস চ্যান্সেলরও ছিলেন, যেমন জনকে জিজ্ঞেস করেন সবাই বলবে যে ডাকসু ইলেকশন, জাকসু ইলেকশন, ইকসু ইলেকশন এগুলি সব হওয়া উচিত, কেউ এটার বিপক্ষে বলবে, কিন্তু হচ্ছে না। আজকে প্রায় কত 30 বছর, 27-28 30 বছর মতো হচ্ছে না, কিন্তু এটা তো হচ্ছে না যে এটা কোনো মানে না, কোনো কারণ আছে নিশ্চয় পিছনে, সেই কারণটা আর্টিকুলেট করছে না, কেউ বলছে না, কিন্তু ভিতরে বড় কোনো একটা কারণ আছে, এটা তো কন্টিনিউয়াসলি এই অবস্থা চলছে। কোটা ব্যবস্থা রেখে দিতে হবে বা সংস্কার করা যাবে না, তার পেছনে একটা কারণ আছে। উপরে একটা অ্যানাউন্সমেন্ট হওয়ার পরও যখন প্রজ্ঞাপন জারি হলো না, তখন বুঝতে হবে এটার মধ্যে কোনো বড় রকমের ঝামেলা আছে। আর এখানে ছাত্রদের আবেগ, ছাত্রদের যে মুভমেন্ট তুঙ্গে উঠেছিল সেটার সাথে জাতীয় পর্যায়ের যে রাজনীতি, তার একটা মানে পার্থক্য এখানে বুঝবেন যে ছাত্ররা আবেগে চলে, ইয়াং, এবং জাতীয় পর্যায়ের ইয়েরা অনেক স্ট্র্যাটেজি, অনেক কিছু করে চলে। এখানে দুই পক্ষই, আমি মনে করি দুই পক্ষই একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে কিন্তু চলে এসছে এই কারণে ছাত্ররা, ঝুঁকিটা তো কমে এসেছিল, আবার ঝুঁকির দিকে হাঁটছে একটু পুরো। ছাত্ররা ঝুঁকিপূর্ণ অবস্থায় এই কারণে যে ছাত্ররা যেটা মনে করেছিল যে প্রজ্ঞাপন বের করবে, সেটা তারা সহজে পারবে না। মানে যারা রাজনীতি করে, যারা শাসক দল, তারা বুঝেছে এই মুভমেন্টকে আমরা আস্তে আস্তে ডাইলিউট করে দেব। আপনি মনে করছেন যে এই কোটা সংস্কার আসলে এই দফায় হবেই এরকম? আর না, আমি বলছি না এটা, আপনি কেন আমার মুখ থেকে, আমি বলছি যে ছাত্ররা পারবে না এই প্রজ্ঞাপন আনতে, এটা আমি বলি নাই, এই পারবো না এগুলো আমি বলছি ঝুঁকিপূর্ণ।
এখন সরকার এটাকে চাচ্ছে যে ডাইলিউট করে দিবে, যেটা ছাত্ররা বুঝতে পারেনি। কারণ ওরা তো পলিটিশিয়ানরা অনেক বুদ্ধিমান, অনেক কিছু স্ট্র্যাটেজি করে গভর্নমেন্ট চালায় যখন তারা নারী নক্ষত্র জানে, দেশের বিভিন্ন কোয়ার্সিভ মেশিনারি সম্পর্কে ভালো ধারণা আছে। আর সুতরাং ছাত্রদের জন্য এটা ঝুঁকিপূর্ণ, মানে সহজে এটা যে তারা আগের মতো যে একেবারে জিতে গেছে সেটা নয়। ভবিষ্যতে কি হবে সেটা নির্ভর আমার কাছে করে। পরিষ্কার হচ্ছে না এই জন্য যে পরিষ্কার ঘোষণা এলো প্রধানমন্ত্রীর কাছ থেকে, তারপর আপনি কি মনে করছেন একটা শঙ্কা আছে যে খুব সহজে আসলে প্রজ্ঞাপনটা আমি তো আসবে না? আপনাকে বলছি, যখন আপনি এত অবভিয়াস জিনিস হচ্ছে না তখন বুঝবেন ভিতরে গুড়ো কারণ আছে, কমপ্লিকেটেড রিজনস আছে। এটা নিশ্চয় আছে। প্রধানমন্ত্রী তো হঠাৎ করে জাস্ট একটা হুমসিক্যাল, ওদের পিছনে হয়তো নানান কিছু কাজ করেছে পরে। আচ্ছা, এখন গভর্নমেন্টের বা শাসক দলের ঝুঁকি হলো যে ছাত্ররা কিন্তু অন্য গ্রুপের থেকে ভিন্ন। ছাত্ররা হলো এদের বাপের হোটেলে খায়, নিজে কারো ফ্যামিলি চালাইতে হয় না, নানান কিছু করতে হয় না। সুতরাং এরা যে বেরোখা, ভালো করে শব্দটা খেয়াল করেন, যে বেরোখা এবং যে ধরনের রিস্ক নিতে পারে, যেটা হিস্টেরিয়া হয়ে যেতে পারে, এইটা অন্য গ্রুপের নাই। সুতরাং তারা যে বেরোখা মানে একরোখা বা বেয়াড়া হয়ে যেতে পারে কোনো সময়, সেটা বলতে পারে না। এবং এটা যদি তারা দলে বলে সেরকম হয়, গভর্নমেন্টে আমি বলছি না কে হারবে কে জিতবে, গভর্নমেন্টের জন্য ডিফিকাল্ট হবে। মাস হিসাবে খেয়াল রাখবেন, জুলাই থেকে অক্টোবর হলো আন্দোলনের জন্য সবচেয়ে ভালো মাস। এদিকে তো যেতেই চাই আলোচনা করেছি। এনাই খান, এই হিসেবগুলো তো নিশ্চয়ই সরকারের মাথায়ও আছে। আমি যেটা বুঝতে পারছি না যে প্রধানমন্ত্রী নিজে বললেন যে আন্দোলনকারীরা তার নাতি নাতনির বয়সী, তারা কেন ক্লাস না করে রোদে আছে, তিনি এই নিয়ে কিছুটা ক্ষোভ, কিছুটা রাগ প্রকাশ করলেন। তারপরে সবাইকে ক্লাসে ফিরতে বললেন কোটা বাতিলই হয়ে যাবে। এরপর নানামুখী বক্তব্য এসেছে, কিন্তু প্রজ্ঞাপনটি আর আসেনি। আপনি মাস দেড়েক আগে এই টেবিলে বলেছেন যে আন্দোলনকারীরা অধৈর্য হচ্ছে বলে আপনার মনে হয়। আপনার কি এখনো মনে হয় তারা অধৈর্য হচ্ছে, আরো ধৈর্য ধরা উচিত? আমার মনে হয় বিষয়টা সাদাত স্যার খুব সুন্দরভাবে বলেছেন, এবং আমি গতবারই বলেছিলাম এটা ঠিক, যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কিছু একটা সময় দেওয়া উচিত। আর এখানে একটা এগোর বিষয় আসছে মনে হয়, ছাত্ররাও খুব চাপাচাপি করছে যে করতে হবে, দিতে হবে, বলতে হবে। আবার সরকারও হয়তো যারা আছে তারা হয়তো মনে করছে যে এইভাবে না করে ধীরে সুস্থে আমরা করি। আর মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণাটা দিয়েছেন, আপনারা যদি খেয়াল করেন, আনোয়ার সাহেব বলেছেন, প্রফেসর সাহেব, যে ঘোষণা দেওয়ার পরে দেখা যাচ্ছে সংসদীয় কমিটিগুলো অন্যরকম কথা বলছে, সরকারের অন্য পর্যায়ের লোকেরাও অন্য বক্তৃতা দিচ্ছে। এটাতে বোঝা যায় যে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো কথা যে আরো কিছুটা মডিফাই করা যাবে না তা না, একেবারে বেদবাক্য না। তো সেসব করতে হলে, সাথে সাথে করতে হলে অনেকের হয়তো এগোতে লাগতে পারে, আস্তে আস্তে এটা হবে। তো গতবার আমি বলেছিলাম, আপনার খেয়াল আছে কিনা, আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছিলাম যে তোমাদের এরকম চাপাচাপি করা ঠিক হবে না, এটাতে অন্যের এগোতে লাগবে এবং খারাপ একটা দিকে যাবে। আমরা এবারে দেখছি তাই, কিন্তু এটা কোনোটাই ভালো না। তার কারণ এই যে মারামারি করা, মারা এইভাবে, এবং মিডিয়াতে এটা আসছে, দেখছে, আগামী বছর ইলেকশন এবং বিভিন্ন সংগঠনের নাম আসছে, লং টার্মে এটা রেজাল্ট আসলে ভালো না, এটা রিস্ক আছে। স্যার যেটা বলছেন আমি ওনার সাথে একমত। আমাদের অভিজ্ঞতা থেকে প্রশাসনে কাজ করা, মানে আমরা বেশিরভাগ সময় হাঙ্গামার সময় কাজ করেছি প্রশাসনে, এরশাদ সাহেবের ওই সময়, এবং আমাকে বেশিরভাগ সময় স্যার ওই হাঙ্গামার ডিউটি দিত। সেই জন্য আমি বুঝি যে কোনো সময় আছে যে 1000 লোককে 10টা পুলিশ দিয়ে থামানো যায়, আবার কোনো সময় আছে যে 10 জনকে 20টা পুলিশ দিয়েও থামানো যায়। এনাই খান, একটা ছোট্ট বিরতিতে যাই। আমি স্যার আপনার কাছে আসবার আগে এনাই খান, আপনার কাছে আমি এই প্রসঙ্গটা জানতে চাইবো যে আসলে যাকে ছোট আন্দোলন ভাবা হচ্ছিল সেটা যে বড় আন্দোলনের রূপ নিতে পারে, এটা আমরা জানুয়ারি থেকে শুরু হওয়া এই আন্দোলনটি মানে এপ্রিলে এসে সহিংস হয়ে উঠতে দেখেছিলাম। আমি জানতে চাই যে সেটি মাথায় রেখেও আসলে সরকারি প্রজ্ঞাপন তাড়াতাড়ি দেওয়া যেত কিনা, যায় কিনা, সেই প্রসঙ্গ আমি আসি একটা বিরতির পর আপনার কাছে। একটা বিরতির পর দর্শক ফিরে এলাম রাজকাহনে। জুলকারনাইন লিখছেন, কোটা সংস্কার নিয়ে আন্দোলন হয়েছিল, বাতিল নয়, প্রধানমন্ত্রী নিজেই বাতিল করলেন। সংস্কারের কথাই তিনি তখন বলতে পারতেন, এখন 2.5 মাস পর টালবাহানা আবার ঝামেলা সৃষ্টির কারণ হয়ে উঠছে কিনা। রুহুল আমিন বলছেন সরকার ছাত্রদের সঙ্গে একরকম প্রতারণা করলেন কিনা, এরকম আরো কিছু মন্তব্য আছে। আমি এনাই খান আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে অনেক সময় এমন হয় যে মানে এই যে দমন, মানে কি 2 জন দিয়েও 20 জনকে দমন করা যায় না, আবার 2 জন দিয়ে, মানে আপনি বলছিলেন সবসময় আন্দোলন দমন করা যায় না। আমরা
এই বিষয়টি কিন্তু দেখেছি কোটা সংস্কার আন্দোলনের ক্ষেত্রে যে 2 মাস 2.5 মাস পরে বছরের শুরু থেকে শুরু হয়েছিল, এই আন্দোলনটি সহিংস হয়ে ওঠে, তারপর প্রধানমন্ত্রীর আশ্বাসে ঠান্ডা হয়। এই আন্দোলনটিকে আবার দানা বাঁধতে দেওয়া উচিত হচ্ছে কিনা? কি এমন জটিল প্রজ্ঞাপন বা আলোচনায় কি কোনোভাবে এদেরকে যুক্ত করা যেত কিনা এই ছাত্রদের? আমার কাছে মনে হয়েছে যেটা, যে এইটা একটা বিষয় আছে, স্যার যেটা বলছে মুক্তিযোদ্ধাদের বিষয়গুলো খুব সেন্সিটিভ, আর ইলেকশন আসছে কাছেই, সেই জন্য। আর মুখে অনেক কিছু অনেক সময় বলেন অনেকেই, আমরা বিভিন্ন পর্যায়ের লোকদের দেখেছি বলতে, কিন্তু যখন লেখেন তখন ডিফারেন্ট লেখেন। লেখা এবং বলা কিন্তু কমপ্লিট ডিফারেন্ট। তো আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছেন, তারপরে অন্যরা বিভিন্নভাবে বলে, একটা দেশ চালাতে গেলে তো অনেকের কাছে শুনতে হয়, তারা অনেকে কেউ কেউ আছে বলে না, জি হুজুর করে কাটায় দেয়, আবার কেউ কেউ আছে স্ট্রংলি বলে, এমন লোকও আছে। তো সেটা আমার মনে হয়েছে এখানে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে, যার জন্য দেরি হচ্ছে। তো এটা একটু সময়ও দেওয়া দরকার ছিল সরকারকে, চাপাচাপি করে একটা হিংসাত্মক দিকে যাওয়া। ডেফিনেটলি এই যে ছাত্রদেরকে পিটানো হয়েছে, এটা এই সংস্কৃতিটা খুব খারাপ। মানুষকে মারা, মানুষের গায়ে হাত দেওয়া, তারা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে, আর ওখানে টিচার ছিল, আমরা যেটা দেখলাম ফেসবুকে, টিচার ছিল, তার সেই ছবিও তো বেরিয়েছে। এগুলো আসলে কোনো মতেই সভ্য সমাজে গ্রহণযোগ্য না, এবং এর ফলাফল ভালো হয় না। আপাতত অনেকে মনে করে যে না, এটা মায়ের উপরে ওষুধ নেই, কিন্তু লং টার্মে এগুলো। কিন্তু অধ্যাপক আনোয়ার হোসেন, আপনার সঙ্গে এই টেবিলে দুর্ভাগ্য না সৌভাগ্য বলবো না জানি না স্যার, যে এই বিষয় নিয়ে তো অনেকবার আলাপ হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর দেড়েকে মায়ের ওষুধ দিয়ে তো কোনো আন্দোলন বা কোনো ঝামেলা আসলে ধামাচাপা দেওয়া যায়নি। ইউনিভার্সিটি নিজে সমাধান করতে পারেনি, ছাত্ররাও নিজে সমাধান করতে পারেনি, প্রতিটি শেষ পর্যন্ত অনেক বড় আকার ধারণ করেছে। এবং আমরা তো এই যে কোটা বিরোধী আন্দোলনের ক্ষেত্রেও সেটা দেখেছি। এই যে ছাত্রলীগ কিন্তু তারা ভেবেছে যে তারা সেই শক্তি প্রয়োগ করে তাদেরকে দমিয়ে দেবে, কিন্তু যখন এটা একটা সর্বগ্রাসী একটা রূপ নিল, তখন আমরা তাদের এই ছাত্রলীগ কিংবা কোনোটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সরকার সবাইকে আমরা তাদের অবস্থাটা দেখেছি, রাজনীতিবিদদের দেখেছি। তো সেটা যে সমাধান নয়, সেটা তো খুবই স্পষ্ট। কিন্তু আমি যেটা বলছিলাম, যেহেতু বাংলাদেশের বহু আন্দোলন তো আমরা দেখেছি, আমরা নিজেরাও করেছি, ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন, এবং আমরা শিক্ষকেরা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি নানা কারণে বিভিন্ন সময়ে। কিন্তু এই যে কোটা বিরোধী যে আন্দোলনটা আমি দেখলাম, আমার কাছে তো মনে হয়েছে, যদি আমরা একটা তুলনামূলক যাচাই করি, তাহলে বলবো যে এই আন্দোলনটা ছিল একটা ছাত্র সমাজের জন্য একটা লজ্জারই বিষয় আমি বলবো। কারণ এত সংকীর্ণ লক্ষ্য নিয়ে এবং একটা স্বার্থপরতা নিয়ে আন্দোলনটা হয়েছিল, এবং সেই জন্যই আমি বলেছি যে এই আন্দোলন দীর্ঘস্থায়ী হবে না, এটা নিয়মান হয়ে পড়বে, এবং হয়েও ছিল। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হলো এখন তারা একটা সংবাদ সম্মেলন করতে যাচ্ছে, যে একটা আমাদের লাইব্রেরির সামনে, সেটা তাদের করতে দেবে না, তাদেরকে মারধর করবে। এবং এটা স্পষ্ট হয়ে গেল আমার কাছে যে আন্দোলনটা নিয়মান হয়ে গেছে, সেটাকে চাঙ্গা করতে হবে। এখন ঢুকে পড়েছে ওই যে আমি আরেকদিন বলেছিলাম যে ইঁদুররা ঢুকে পড়ে, শীত কাটে ইঁদুররা। এবং এই যে ছাত্রলীগ তো করেছে, খবর নিয়ে দেখা যাবে এরা হচ্ছে ছাত্রলীগের সেই অংশ যেটা অনেক সময় তারাও বলে যে আমাদের মধ্যে তো শিবির ঢুকে পড়েছে, আমাদের মধ্যে বিএনপি ঢুকে পড়েছে, আমাদের মধ্যে জঙ্গি ঢুকে পড়েছে। কিন্তু কথা হচ্ছে, স্যার এই ছাত্রলীগের শিবির অংশ এদেরকে পেটালো, কিন্তু যেদিন আপনার মনে থাকবে যে শেষ পর্যন্ত দুঃখজনকভাবে ভিসির বাসভবনে হামলা হলো, যেদিন রাতে মেয়েরা বেরিয়ে এলো মেয়েদের হল থেকে, সেই রাতে 9 মার্চ, হ্যাঁ 9 মার্চ, সেই রাতে কিন্তু জাহাঙ্গীর কবির নানক গেলেন আওয়ামী লীগের তরফ থেকে এই ছাত্রদের সঙ্গে কথা বলতে। তারপর ওবায়দুল কাদের কথা বললেন, জাহাঙ্গীর কবির নানক এই মাস দেড়েক আগেও আরেকবার কথা বললেন। এই কথা বলাটা জারি রাখা গেল না কেন? সেটাই তো মারামারি করতে হবে কেন? সেটাই তো কথা। সেই সময় যদি আমরা স্মরণ করি, জাহাঙ্গীর কবির নানক কিন্তু বার্তা নিয়ে এলেন, যে প্রধানমন্ত্রীর বার্তাটা হচ্ছে প্রধানমন্ত্রী তাদের যে সমস্যাগুলো শুনবেন এবং সমাধান দেবেন। তারপরে কিন্তু বাড়ি আক্রমণ হয়ে গেল, এবং আমি নিজে বাড়িতে গিয়েছি পরের দিন। আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার বাসভবন, উপাচার্যের বাসভবন যেভাবে আক্রান্ত হয়েছিল, যারা করেছিল অবিকল সেই রকম একটা মহড়া আমার কাছে মনে হলো। এবং এরা সেই অন্ধকারের শক্তি, আমি আগেও বলেছি, এবং তারা দেখিয়ে দিতে চেয়েছে যে এরা যখন যদি ক্ষমতা পায়,
তাহলে তারা কি করতে পারে সেটার একটা মহড়া তারা দেখিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের কথা হলো তা থেকে কোনো শিক্ষা যেন এই ছাত্রলীগ, আমি তো ছাত্রলীগকে মনে করি না যে এরা ছাত্রদের প্রতিনিধিত্ব করে। আমি তো মনে করি না এই ঐতিহ্যবাহী সংগঠনের আজকে যারা ছাত্রলীগ দেখছি এরা সেই ছাত্রলীগের সামান্যতম যে অতীতের যে তাদের যে গৌরব ঐতিহ্য সেটা কোনোটাই ধারণ করে। সুতরাং এরা যে করছে, এদের নামে যেটা হচ্ছে, এটা একেবারে পরিষ্কারভাবে এরা চাচ্ছে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং আন্দোলনকে আরো চাঙ্গা করে দেয়া। এই আন্দোলন যে আরো চাঙ্গা হয়ে উঠছে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগ টের পাচ্ছে কিনা? স্যার, আপনার দীর্ঘ রাজনৈতিক পর্যবেক্ষণের অভিজ্ঞতা থেকে আমি আপনাকে এটা জিজ্ঞেস করব, কিংবা আপনি তাদেরও দায়ী করবেন কিনা এটা না বুঝবার জন্য, সেটাও আমি শুনতে চাইবো। ডক্টর সাদাত হোসাইন, আপনি বলছিলেন যে জুলাই থেকে অক্টোবর খুব সময়টাও খুব খারাপ আসছে, সেজন্যই আসলে বিশেষভাবে উদ্বিগ্ন হতে হয় যে এই আন্দোলনটিকে আবার এই একই কায়দায় দমন করতে চেষ্টা করে একই কায়দায় উস্কে দেবার চেষ্টা করার অর্থ কি, বা বোকামি করার অর্থ কি? এখন আজকে আপনি নিশ্চয়ই জানেন, আজকে এর এক আহ্বায়ক রাশেদ খান ফেসবুক ভিডিওতে তাকে ডিবি পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, আতঙ্কিত তার চেহারা, এবং তারপর অভিযোগ এসেছে অন্তত তিনজনকে তুলে নেওয়া যাওয়া হয়েছে, পুলিশ তার কথা স্বীকার করেছে। আসলে কে উস্কিয়ে দিচ্ছে, কে কি করছে, এগুলিও ধরা খুব ডিফিকাল্ট। যখন এই ধরনের মুভমেন্ট হয় তখন নানান জাতীয় ফোর্স, যেটা আনোয়ার হোসেন সাহেব ইন্ডিকেট করেছেন, ভিতরে ঢুকে যায় এবং কার নামে কে ঢুকে এটাও বলা মুশকিল। তবে এই যেমন ভিসির বাড়ি যে আক্রমণ হয়েছে, এটা কিন্তু আজ পর্যন্ত কেউ, 2.5 মাস হয়ে গেছে, কোনো হদিশ পাওয়া যায় না, কুল কিনারা পাওয়া যায় না, এবং অনেক প্রশ্ন সেখানে রয়ে গেছে যার উত্তর এইভাবে ভালোভাবে চাওয়া হয় নাই, পাওয়া হয় নাই। কে পাওয়া গেল কাকে? এক শরবত আলীকে অ্যারেস্ট করা হলো, যে শরবত বিক্রি করে ওখানে, তাকে। তারপরে স্যার কি হলো? কতগুলি জিনিস, যেমন সুরঞ্জিত সেনগুপ্তের ড্রাইভারের আর কোনো খোঁজ পাওয়া যায় না, মাঝে মাঝে একবার টিভিতে আনলো। বাংলাদেশে অনেকগুলি জিনিস আছে, এগুলি কিন্তু আর পাওয়া যায় না পরবর্তীকালে। কোনো তো বিসির বাড়ির ইয়েটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন ছাত্রদের নিয়ে আনোয়ার হোসেন সাহেবরা কাজ করেছেন, বিশেষ করে মিলিটারি গভর্নমেন্টের সময় যে মুভমেন্ট হয়েছিল সেখানে তো ওনাদেরকে অ্যারেস্টও করেছিল। ছাত্রদেরকে দমিয়ে রাখা যায় না, যে অত্যাচার করেছে ছাত্রদের উপর, এমনকি টিচারদেরকেও ধরে নিয়েছে খুব খারাপভাবে, কিন্তু মুভমেন্টটা থামানো যায় না। কেন থামানো যায় না? ওই যে আমি যে কথা বলেছি, ছাত্ররা বাপের হোটেলে খায় আর নিজে চলে, সে সংসার চালাইতে হয় না, তার কোনো ছেলে মেয়ের দায়িত্ব নিতে হয় না, সুতরাং সে জান প্রাণ দিয়ে কাজ করে। এবং একটা স্টেজে আমি এরশাদের মুভমেন্টের সময় আমার অফিস থেকে দেখছি তারা হিস্টেরিয়াক হয়ে যায়। এবং নজরুল যে কথা বলছে, ভেরি ইন্টারেস্টিং। আমি সেক্রেটারির উপর থেকে দাঁড়িয়ে দেখলাম একটা আঁক নিয়ে 10টা রিক্সাওয়ালা ওইখানে করা আছে, একটা পাতলা ছেলে শুধু একটা আঁক নিয়ে এরকম করে দিল, 10টা রিক্সাওয়ালা কিন্তু পালাই চলে গেল। ওই একটা তুঙ্গে যখন চলে যায় তখন কিন্তু এগুলি ঘটে। এবং এই জন্যই বলছি যে বোথ দ্য পার্টিস খুব ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে গেছে। আমি এখনো মনে করি যে সেনিটি শুড প্রিভেল বোথ দ্য ফ্রম এটাকে একটা যৌক্তিক পরিণতির দিকে যাওয়া উচিত। ছাত্ররা কিন্তু প্রাইম মিনিস্টারকে একটা দিয়েছিল যে আমরা তো কোটা পুরো সব বাতিল চাই না, আমরা চাই যে কোটাটা সংস্কার হোক। তাকে ভিত্তি করে কিন্তু ওই যে কমিটি করেছিল ক্যাবিনেট সেক্রেটারিকে দিয়ে, সেটা তখনই করে এদেরকে কিন্তু বুঝিয়ে ওরা তো রাজি ছিল যে যাতে এগুলি করা যেত। এটা বোধহয় কোনো একটা ক্ষেত্রে এই ধরনের আমরা দেখছি কট্টর গ্রুপ থাকে, দুই পার্টি পক্ষেও কট্টর গ্রুপ থাকে, প্রতিপক্ষ কট্টর গ্রুপ থাকে। আমার একটা লেখা আছে, এরা এই কট্টর গ্রুপটা সম্পদ না আপনার উপদ্রব। সাধারণত এরা এমনভাবে কথা বলে না ঠান্ডা করে দিতে হবে, আর ওই পক্ষ থেকে ওই যারা ছাত্রদের পক্ষে তারা বলবে যে না মানমরা মূল্যে মরছি, আমাদের এই জীবন রাখার দরকার নেই, চাকরি যদি না পায়। এবং চাকরি ব্যাপারটা যেটা আনোয়ার হোসেন সাহেব বলছে যেটা সংকীর্ণ সংকীর্ণ বলে আবার এটার প্রতি তাদের কমিটমেন্ট বেশি, কারণ সবাই স্বার্থ ইনভলভ। কোনো একটা মুভমেন্ট করলে স্বার্থ যখন আপনি ইনভলভ করে ফেলেন তখন মুভমেন্টটার আদর্শিক গুরুত্ব থাকে না, কিন্তু মুভমেন্টের দানা বাঁধতে সুবিধা হয়। সেই জিনিসগুলি কিন্তু এখানে রয়েছে। সুতরাং আমি এখনো মনে করি
যে এটা ঝুঁকিপূর্ণ দুই গ্রুপের পক্ষে, তারা একটা সমঝোতার মধ্যে আসার দরকার। এনআই খান, আমি একটা বিরতিতে যাব, আপনার কাছে ফিরবো। আমি আসলে জানতে চাইবো যে আপনি বলছিলেন যে নানা, আপনি কৌতুক ছলেই বলছিলেন যে নানা হাঙ্গামার সময় আপনাকে দায়িত্বও পালন করতে হয়েছে। সরকার আসলে হাঙ্গামা আগে থেকে আঁচ করে কি করে, আমি সেটাও আপনার কাছে জানতে চাইবো যে সেটা আঁচ করে সে কৌশলও নির্ধারণ করতে পারে কিনা যাতে হাঙ্গামা এড়িয়ে যাওয়া যায়। একটা বিরতির পর দর্শক ফিরে এলাম রাজকাহানি। এনআই খান, আপনি কৌতুক ছলে বলছিলেন যে আপনি সবসময় হাঙ্গামার সময়, নানা হাঙ্গামার সময় দায়িত্ব পালন করেছেন। আমি আপনার কাছে জানতে চাই যে সরকার কি কি ভাবে, আসলে সরকারকে হাঙ্গামা আগে থেকে আঁচ করতে পারে কিনা, মানে এবং সে অনুযায়ী কৌশল নির্ধারণ করে কিনা। সরকার বলতে কি বুঝি সেটা একটা বিষয়। তবে আমরা দেখেছি যে আপনি সরকারের যে অংশে কাজ করেছেন সেই অংশেরই তো এখন কাজ করবার কথা। সরকারি মেশিনারি সাধারণত ফর্মাল যেসব বিভাগ থাকে, গোয়েন্দা বিভাগ, তাদের কাছ থেকে রিপোর্ট নেয়। কিন্তু আমরা দেখেছি যারা টপমোস্ট দায়িত্বে থাকে পলিটিক্যাল, তারা এছাড়াও তাদের নিজস্ব চ্যানেল আছে, আরো অনেক চ্যানেল থেকে শুনে, অনেকে আবার উদ্যোগী হয়ে টেলিফোন করে অনেক কিছু বলে। সবসময় যে সব সঠিক বলে তা না। আমি আমার দেখার অভিজ্ঞতা থেকে দেখেছি অনেকে তাদের সুবিধা মতো বলে, অনেকে কেউ লাইমলাইটে যাওয়ার জন্য ফুলায় ফাঁপিয়ে বলে, অনেক মিথ্যা কথাও বলতে আমি দেখেছি যেগুলো একেবারে ভিত্তিহীন সেরকম। তো এটার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফল হয়, তবে অনেক দিক থেকে আসে এগুলো। তো আমার যেটা মনে হয় যে এখানে যেটা, সেখানে দুই পক্ষের একটি বাড়াবাড়ি আছে আমার মনে হয়। তার কারণ ছাত্রদের একটু ধৈর্য ধরা উচিত ছিল, তখন একটা হেজিটেশনের ভিতরে আছে। কি এক রকমের ইঙ্গিত দেওয়া যায় তাদের যে এই মাস পর্যন্ত ধৈর্য ধরুন, বা 6 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে? এইটা কোন পলিটিক্যাল অথরিটি বলবে যে এত তারিখের ভিতরে, এটা তাদের এগোতে বাধে। আর যখন আমার যেটা মনে হয়েছে আর কি, আমি খোলামেলাই বলছি, তারপর দুইবার সরকারে আছে থাকলে, ক্ষমতায় থাকলে কিন্তু আলাদা একটা থাকে, জানেন যে অসুস্থ থাকলে সুস্থ হয়ে যায়, ক্ষমতায় থাকলে কিন্তু একটা জোশ থাকে। সুতরাং অন্য কেউ করলে, বেয়াদবি করলে সেটা সহ্য হতে চায় না, এটাই স্বাভাবিক। আমি গতবার এই জন্য বলেছিলাম যে আসলে আরো ওয়েট করা উচিত, দেখা উচিত, যেহেতু এরকম একটা ক্রিটিক্যাল বিষয়, এটা সিদ্ধান্ত আসবে, হয়তো একটু সময় লাগবে। রাজনৈতিক সরকার কি এই ক্ষেত্রে একরকমই এই ছাত্রদেরকে যুক্ত করতে পারে কিনা? আমি আসছি। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে যারা এইসব দায়িত্ব ছিল ব্যুরোক্রেসিতে, তাদের ইনএফিশিয়েন্সি একটা বড় বিষয় বলে আমি মনে করি। তখন তাদের অগ্রণী হয়ে দায়িত্ব নিয়ে একটা কিছু উপস্থাপন করা আগে দরকার ছিল যে এই করা যেতে পারে। কিন্তু যখন বিষয়টা একেবারে গোলমেলে হয়ে গেছে, তখন হয়তো এরা আর সাহস পাচ্ছে না, ওইদিকে তাকিয়ে আছে। আমার অভিজ্ঞতায় আমি মন্ত্রণালয়ে কাজ করার সময় দেখেছি, যেটা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিষ্পত্তি করার কথা সেটা জয়েন্ট সেক্রেটারির কাছে পাঠায়, যেটা জয়েন্ট সেক্রেটারি সেটা মন্ত্রীর কাছে পাঠায়। তখন কেউ দায়িত্ব নিতে চায় না। তো এটা হয়তো তারা অভিজ্ঞতা থেকে শিখেছে। এটা একটা বড় কারণ, কনফিডেন্সের অভাব। একটা হচ্ছে এই দায়িত্বহীনতা, আর একটা হচ্ছে কনফিডেন্স। পরিষদ সচিবকে প্রধানমন্ত্রী বারবার মানে এই কমিটির নেতা হিসেবে দেখাচ্ছেন, সেই মন্ত্রী পরিষদ সচিব তো মে মাসের শেষে বললেন যে কোনো কাজ এখনো হয়নি, কারণ তারা উপরের নির্দেশের অপেক্ষায় আছে। আমাদের অনেকে উদ্যোগী হয়ে কিছু বলতে চায় না, উদ্যোগী হয়ে অনেক সময় বলতে হয়তো বকাও খেতে হয়, রিস্ক থাকে। কিন্তু রিস্ক থাকলেও দায়িত্ব হিসেবে এইগুলোই করা উচিত। রাষ্ট্রের যদি ভালো দিকে নিতে হয়, আমাদের একটা দায়িত্ব কিন্তু কমপ্লিট। আমি দেখেছি যেমন অনেক সংস্থা আছে, তারা বিদেশিও আছে, অনেক সময় দেখা করতে চান। আমি তো প্রধানমন্ত্রীর সাথে কাজ করেছি, কিন্তু দেখা করতে চাইলে অনেক সময় দেখা করতে চান না, বা দেখা করাটাও আমাদের অনেক দর্শক লিখছেন, আমি জানি না এটা কতটা আমরা দেখেছি দুঃসাহস হচ্ছে এই প্রশ্ন করা। আমাদের অনেক দর্শক জানতে চাইছেন যে যা ঘটছে তা প্রধানমন্ত্রীর জ্ঞাতে ঘটছে, মানে কনসার্নে ঘটছে, নাকি প্রধানমন্ত্রী জানেন না এই অবস্থায় ঘটছে? দেখুন, আমি তো ওখানে নেই, এটা তো বলার কোনো সুযোগ নেই যে আসলে বিষয়টা কি জানছে কিনা। আমার মনে হয় না যে উনি সবকিছু অনেক সময় জানা সম্ভব হয় না সব পরিস্থিতি। আর জানার চেয়ে বড় কথা হচ্ছে যে সবকিছু ইনস্ট্রাকশন দেওয়া লাগে না। ইনস্ট্রাকশনের আগেই অনেকে কাজ টাজ করে উল্টাপাল্টা করে ফেলে, অনেকে আমরা দেখেছি। মানে অতি উৎসাহী নামের একটা শব্দ আছে না, সেটা অনেকে করে ফেলে। নিঃসন্দেহে প্রধানমন্ত্রী আননেসেসারি খামোকা একটা প্রভোকেটিভ একটা বিষয়ের ভিতরে কেন হাঁটবে না, আমার মনে হয় না। আমি ওনার সাথে থেকে দেখেছি, যথেষ্ট প্রাগমাটিক আর অভিজ্ঞতা হয়েছে তো অনেক বছরের। আমার মনে হয় যে অনেকে অতি উৎসাহে এসব করে ফেলে। আর ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তো মনে করি আমাদের অনেক টিচার যদি ওখানে নেমে যেত, নেমে যেয়ে যদি বলতো ছাত্ররা টিচারদের ওখানে মারবে বা মার মুখে হয়ে এরকম করতে বলে আমার বিশ্বাস হয় না। আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠানে এসব গোলমালে
টিচারদেরও নেমে আসা উচিত, এসে এগুলো ঠেকানোর চেষ্টা করা উচিত। শনিবার এক টিচার তো বাঁচাতে গিয়ে লাইব্রেরি সায়েন্স বিভাগের টিচার তিনি তো নিজেও লাঞ্ছিত হয়েছেন। ডক্টর সাদাত হোসাইন আমাদেরকে উনি তো একজন মাত্র। হ্যাঁ, কেন টিচাররা সকলে মিলে না, এই প্রশ্ন আমি করব ডক্টর আনোয়ার হোসেনকে নিশ্চয়ই। ডক্টর সাদাত হোসাইন, আমাদের কয়েকজন দর্শকই এই সুরে প্রশ্ন করেছেন, আমি দুজনেরটা পড়ি। একজন আমি এমনি নিকে, একজন আজাদ আশরাফ, একজন বিএম জাকির হোসেন, তাদের এরকম অনেকেরই একই প্রশ্ন, একটি পড়ি। সেটা হচ্ছে ছাত্রলীগ নেতার মামলায় গ্রেফতার হলো কোটা আন্দোলন নেতা রাশেদ খান, মাইরও খেলেন আবার মামলাও খেলেন, মানে এ তো খুব একটা বড় শিক্ষা। তাই ওনারা লিখছে, ওনারা আমরা অল্প বয়স বুঝতে পারি, তাই তো হবে। পুলিশ যখন কেউ মারে তখন তার বিরুদ্ধে একটা কেস হতে, এইটাকে তো মানে ওই দমন পীড়নের স্টাইলটা হলো এই যে যাকে মারতে হবে তাকে আবার কেস দিয়ে আরো ঠান্ডা করে রাখতে হবে। সুতরাং এটা চলবে, এরকম অত্যাচার হবে। ছাত্রলীগই যদি মারেও ছাত্রলীগই কেস দিবে এবং এদের বিরুদ্ধে ইয়ে করবে, আবার যখন কেস তোলার দরকার হবে। এবং লোকে আবার এই নিয়েও প্রশ্ন তুলছেন যে পুলিশ দেখলো ছাত্রলীগ মারছে সাধারণ ছাত্রদের, কিন্তু আজকে তারা গ্রেফতার করলো আন্দোলনকারীদের। তাই তো করে পুলিশ। এটা তো, এগুলি তো আশ্চর্য হওয়া, ওরা মুভমেন্ট বোধ করে না। আমরা তো জীবনে এইভাবে পুলিশের হাতে মাইরও খাইছি, আবার পুলিশের আমাদের ধরিয়ে নিয়েছে, পুলিশ পিছনে দৌড়ায়, এগুলি করে। এটাকে বলে যে মানে রাষ্ট্রীয় যে কোয়ার্সিভ মেশিনারি, তারা এগুলি তাদের স্ট্র্যাটেজি। এটা নিয়ে এত ইয়ে করার ইয়ে নাই, ভয় নাই। তবে আমি মনে করি সেইনিটি শুড প্রিভেল বোথ দ্য ইয়ে থেকে, যে এটা একটা কিছু একটা রিজলভ করা উচিত। এটা লজিক প্রবিট অ্যানালাইসিস তো এরা বোধহয় এখনো বুঝে না অত। অর্থাৎ আপনি কোন দিকে ছুটে এটা কিন্তু বলা মুশকিল। যেমন আপনাকে যদি কেউ জোরে ঘুষি দেয়, আপনি দৌড়ও দিতে পারেন, আবার আপনি ফেরত দিয়ে ওকে মারতে, যদি আপনি ফেরত ইয়ে করে, এমনও হইতে পারে যে ও ভয়, তখন ওই চলবে। এখন ছাত্ররা হচ্ছে একটা যেটাকে বলা হয় আনসার্টেন, যাদের বিহেভিয়ার বোঝা ডিফিকাল্ট। এটা কিন্তু যদি এরা আজকে মানে অন্য গ্রোন আপ ইয়ে হয়তো, যাদের সংসার আছে, যাদের নিজের খরচ নিজে চালাইতে হয়, তাহলে কিন্তু আমি বলতাম যে এটা ঠান্ডা হয়ে যাবে, এগুলি কিছু না, 2 দিনে ঠিক হয়ে যাবে। কিন্তু ছাত্ররা ওই যে বারবার আমি বলছি, বাপের হোটেলে খায়, আজান দে, সুতরাং এদেরকে নিশ্চিত হওয়া যায় না এদের বিহেভিয়ার। এরা জান দিয়ে হঠাৎ করে একটা ঝামেলা বাঁধে ফেলতে। অধ্যাপক আনোয়ার হোসেন, আপনাকে অনেক দর্শকই সেই জন্য 2007-এর সময়টাও মনে করাচ্ছেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আসলে প্রথম ছাত্র আন্দোলন ফুসে উঠেছিল সেই 1-11 সময়টায়। হাসনাইন রাহবার বলছেন, ডিয়ার ডক্টর আনোয়ার, উনি ইংরেজিতে মন্তব্য করেছেন যে আপনার মুক্তির জন্য সে সময় আপনাকে জেলে নেওয়া হয়েছে, মানে আপনারও স্যার সেই একই অবস্থা, আপনার ছাত্ররা মারও খেয়েছে, আপনি মামলাও খেয়েছেন, তো তারপরেও তো আসলে দমন করা যায় নাই। কারণ সেই সময়ে যে ছাত্র আন্দোলনটা হয়েছে, যার সঙ্গে আমরা নিজেরাও যুক্ত হয়েছি, আমরা বিপন্ন ছাত্রদের পাশে দাঁড়িয়েছি, কারাগারে গিয়েছি, রিমান্ডে গিয়েছি, এবং কিন্তু আমরা সত্য কথা বলেছি, একেবারে কঠিন সত্য উচ্চারণ করেছি। আন্দোলনটা শেষ পর্যন্ত তাদের পিছু হতে হয়েছে, যে সেনাবাহিনী তারা একটা অংশ, যে তারা একটা দীর্ঘস্থায়ী সামরিক শাসন চাপিয়ে দেবে, সেটা সফল হয়নি, এবং রাজনীতিবিদরা কিন্তু সামনে আসতে পেরেছেন। কিন্তু এই যে আন্দোলন, যেটা আমি আগেও বললাম, যে এই আন্দোলনের পেছনে সে ধরনের কোনো আদর্শবাদিতা নাই, এবং সেই কারণেই যেমন আজকে ছাত্ররা যদি সেই কোটা বিরোধী আন্দোলন যারা করছে, এখানে তো কোটা যে সংস্কারটা হওয়া উচিত এটা তো সত্য, কিন্তু কোটা সংস্কারের পথে প্রধান বাধা কারা? এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নন, এখানে দুজন অত্যন্ত প্রবীণ, অত্যন্ত অভিজ্ঞ দুজন প্রাক্তন আমলা আছেন। তারা জানেন যে আমাদের এখানে কোটা থাকতে হবে, এটার প্রধান যারা চায় তারা হচ্ছে আমলাতন্ত্র। কোটা থাকলে তাদের জন্য সুবিধা হয়, কোটা থাকলে তারা তাদের লোকজনদের বিভিন্ন পদে ঢোকাতে পারে, একেবারে পরিষ্কার সত্য কথা। এটা কিন্তু ছাত্ররা জানে না, জানলেও তারা বলে না। স্যার এই জন্য বোধহয় এনআই খান সাহেব বলছিলেন যে লেখে অনেকেই বলেন একটা, লেখেন আরেকটা। এবং এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী চাইলেও এখন আমলাতন্ত্র যত শক্তিশালী, এবং তারা তো এটার পথে সবচেয়ে বড় বাধা, সংস্কারের পথে। এটা নিয়ে তো ছাত্র আন্দোলন করছে না। এবং আরও যে এই যে একটা চাকরির জন্য যে ঘুষ দিতে হয়, লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়, ছাত্ররা কি সেটার বিরুদ্ধে কথা বলছে? ছাত্ররা যদি আজকে জানতাম, বলতো যে না, মুক্তিযোদ্ধারা যে মুক্তিযোদ্ধাদের জন্য দেশ স্বাধীন হলো, তাদের মধ্যে এখনো বহু বিপন্ন মুক্তিযোদ্ধারা আছে, তাদের জন্য কোটা থাকবে।
কিন্তু যে মুক্তিযোদ্ধার সন্তানরা গাড়িতে চড়ে নামেন সে তাদের জন্য কোটা নাই, এই কথাগুলো তো তারা বলে না। কিন্তু এরকম যেই আন্দোলনটি আপনার মতে একটি সংকীর্ণ চিন্তা থেকে শুরু হয়েছে, সেই আন্দোলনটি এতটা বড় হয়ে উঠতে পারলো কি করে? সেটার উত্তর আমি বলেছি, সেই কথাগুলি কিন্তু আমি বলেছি যে সেটা একমাত্র কোটা ছিল না, সেটার পেছনে আরো অন্যান্য ক্ষোভ ছিল, সাধারণ সেই ক্ষোভ অসন্তোষ তো সেই। এবং কিন্তু এর কথা হচ্ছে যে আমাদের যে রাষ্ট্র যারা চালান, সরকার, আমাদের রাজনীতিবিদ, আমার কাছে তো মনে হচ্ছে তারা তাদের মূল বিষয়টাই ধরতে পারছেন না, এবং সেজন্যই তাদের ছাত্র সংগঠন বারবার মনে হচ্ছে যে তারাই সবকিছু সমাধান করে দেবে। কিন্তু এই ছাত্র সংগঠন তো আগে সেই আদর্শবাদী ছাত্রলীগ নয়, এবং এরা ছাত্রদের প্রতিনিধিত্ব করে। ক্ষোভ অসন্তুষ্টি ধরতে পারছে না। একটু এই একটা উত্তর যে আনোয়ার হোসেন সাহেব যেমন বলছেন যে আদর্শবাদিতা যখন থাকে তখন মুভমেন্টটা শক্তিশালী, একদম সত্য, কোনো সন্দেহ নেই। তবে আরো আমি এর সাথে অ্যাড করতে চাই, স্বার্থের সংশ্লেষ থাকলে সেটা যত সংকীর্ণ স্বার্থ সে তাতেও কিন্তু আন্দোলন শক্তিশালী হয়। সংকীর্ণ স্বার্থের সাথে আবার বিরাট ক্ষোভও যুক্ত না, হচ্ছে। ক্ষোভও থাকে, এবং ওই স্বার্থই আপনাকে কিন্তু আন্দোলনকে টেনে নিয়ে যায় অনেক সময়। শুনতে খারাপ লাগে, এখানে ক্ষমতা, স্বার্থ এগুলি কিন্তু আন্দোলন যখন গড়ে সেখানে কিন্তু এগুলিরও ভূমিকা থাকে। আদর্শবাদিতারও একটা রোল আছে, আবার সংকীর্ণ স্বার্থ বলেন বা স্বার্থ সংশ্লেষ বলেন সেটারও রোল আছে। আমি একটু যোগ করতে চাই, আমার মনে হচ্ছে যে একটা বড় কারণ হচ্ছে হতাশা। তার কারণে কোটা সংস্কার যাই হোক, কয়জনের চাকরি হবে, কিন্তু আমাদের শিক্ষার ফোকাস হচ্ছে চাকরি কিন্তু। এবং বাংলাদেশে প্রত্যেক বছর 40 লক্ষ শিশু জন্মে, চাকরি বড়জোর 10 লাখ দেওয়া সম্ভব, আর 30 লাখের চাকরি দেওয়া সম্ভব না। তো সেজন্য আমাদের শিক্ষার ফোকাস চাকরি থেকে এন্টারপ্রেনিয়রশিপ দিকে নিতে হবে, একদম 180 ডিগ্রি চেঞ্জ করতে হবে। এটা যদি না করা হয়, এই বিভিন্ন শ্রোতায় আরো আগামীতে আন্দোলন হবে, সেটা আমাদের রাজনীতিবিদদের বুঝতে হবে, আমাদের শিক্ষার সাথে যারা জড়িত আছে তাদেরকে বুঝতে হবে। খুব প্রয়োজনীয় একটি কথা এর আগেও আপনি বলেছেন, আজও যখন বলছেন যে এর সাথে আসলে অন্য ক্ষোভ যুক্ত হয়েছে, তখন তো আপনি আসলে শুধু এই চাকরি না পাওয়ার ক্ষোভের কথা বলছেন না, বিশ্ববিদ্যালয়ের ভিতরে নানা বৈষম্য, নানা নির্যাতন, অত্যাচার যে সাধারণ ছাত্ররা সয়ে আসছে তার কথা বলছেন। প্রশাসন কোথায়, শিক্ষকরা কোথায় প্রশ্ন তুলেছিলেন? ছাত্রদের দাসত্ব, এবং সেটাতে নির্বিকার হয়ে আছে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের দায়টা আমাদের উপরও নিচ্ছে আমাদের শিক্ষকেরা, যে শিক্ষকেরা আমরা বিপন্ন ছাত্রদের পাশে দাঁড়িয়েছি সবসময়, আজকে কিন্তু সেই শিক্ষকরা তাদের সেভাবে নাই। সেটার কারণও হচ্ছে যে শিক্ষকেরাও কিন্তু সেটা বোধ করছেন না যে এখানে আমাদের তাদের পাশে দাঁড়িয়ে আমরা এক হয়ে লড়াই করব, সেটা নয়। সুতরাং এইসব মিলেই কিন্তু এই কোটা বিরোধী আন্দোলন সেটা নিয়মান হয়ে যাবে, কিন্তু নিয়মান তো হতে দেবে না, এবং হতে দেবে না সরকারি ছাত্র সংগঠন। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন, ধন্যবাদ ডক্টর সাদাত হোসেন, ধন্যবাদ এনাই খান, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন প্রথম পর্বে। পরবর্তী পর্বে বিদেশিদের ভয় কেটেছে এই নিয়ে আলোচনা করবেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, BIISS এর চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদ, BGMA এর প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান, হোটেল গোল্ডেন টিউলিপের ম্যানেজিং ডিরেক্টর খালেদুর রহমান সানি। সঙ্গে থাকবেন আপনিও।